হাইকোর্ট বিভাগে 2 বছরের জন্য নতুন 23 বিচারক নিয়োগ দিলেন রাষ্ট্রপতি। প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। বুধবার সকালে শপথ। শেখ হাসিনা ভারতেই আছেন নাকি অন্য কোনো দেশে গেছেন তথ্য নেই সরকারের কাছে। কেউ ঢাকায় ফিরতে চাইলে ট্রাভেল পাস ইস্যু করবে হাই কমিশন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। প্লাবিত জনপদে ভারী বৃষ্টিতে আরও দুর্ভোগের শঙ্কা। ময়মনসিংহ শেরপুর নেত্রকোনায় 5 দিন ধরে পানিবন্দী 2 লাখের বেশি মানুষ। দেখা দিয়েছে খাদ্য সংকট। এবং মণ্ডপে মণ্ডপে সাত সাত রব, ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে দুর্গোৎসব। নিরাপত্তায় সশস্ত্র বাহিনী, পুলিশ। বৃহস্পতিবার আরও একদিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি। প্রবাসের সময়ের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। সুনামগঞ্জ সদর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলার অভিযোগে সাবেক এমপি মহিবুর রহমান মানিককে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মানিকের বিরুদ্ধে সুনামগঞ্জ থানায় মামলা আছে। অভিযোগ অনুযায়ী বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর মানিক ও তার অনুসারীরা হামলা চালান। সুনামগঞ্জ 5 আসনের এমপি ছিলেন মহিবুর রহমান মানিক। হাইকোর্ট বিভাগে 23 জন অতিরিক্ত বিচারক নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। বুধবার সকালে তাদের শপথ নেওয়ার কথা। রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার রাতে এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে সই করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব গোলাম রব্বানী। এতে বলা হয়, রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধানের 98 অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে 23 জনকে শপথ গ্রহণের তারিখ থেকে অনধিক 2 বছরের জন্য হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে। বিএনপি নেতা শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে প্রজ্ঞাপন প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার রাতে নির্বাচন কমিশনের সচিব শফিউল আজিম স্বাক্ষরিত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেনের দায়ের করা মামলায় তাকে গত 1 অক্টোবর মেয়র ঘোষণা করেন আদালত। একই সঙ্গে আগামী 10 দিনের মধ্যে নির্বাচন কমিশন সচিবকে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেন। ওই দিন দুপুর 12টায় নির্বাচনী ট্রাইব্যুনাল হিসেবে চট্টগ্রামের যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খায়রুল আমিনের আদালত এ রায় দেন। 2021 সালের 24 ফেব্রুয়ারি চসিক নির্বাচনে কারচুপি ও ফল বাতিল চেয়ে মেয়র প্রার্থী শাহাদাত হোসেন মামলা দায়ের করেন। 2021 সালের 27 জানুয়ারি নির্বাচনে ঘোষিত ফলাফল অনুযায়ী 3,69,248 ভোট পাওয়ায় নৌকার প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে বিজয়ী ঘোষণা করা হয়। ঘোষণা অনুসারে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহাদাত হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছিলেন 52,489 ভোট। 2018 সালে বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় শেখ হাসিনা সহ 106 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করা হয়। আসামিদের মধ্যে বাফুফের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন, নায়ক রিয়াজ, জায়েদ খান ও শাহরিয়ার নাজিম জয় নামও রয়েছে। মামলার বাদীর দাবি, হামলার সময় চিত্রনায়ক রিয়াজ সহ অন্যান্য আসামিরা ধারালো অস্ত্র নিয়ে ঘটনার সময় উপস্থিত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আছেন নাকি অন্য কোনো দেশে গেছেন তা নিয়ে সরকারের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ভারতে আশ্রয় নেয়া কোনো বাংলাদেশি ঢাকায় ফিরতে চাইলে ট্রাভেল পাস ইস্যু করবে হাই কমিশন। আর ইতালি গমনোচ্ছুদের জন্য আগামী ডিসেম্বর থেকে দূতাবাস ভিসা ইস্যু করবে বলে জানান তিনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট পতন হয় টানা 16 বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের। সেদিন দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ভারতের পক্ষ থেকে জানানো হয় সে দেশে আছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী।
তবে সম্প্রতি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে শেখ হাসিনার ভারত ছেড়ে অন্য দেশে যাওয়ার খবর আসে। তার অবস্থান নিয়ে সৃষ্টি হয় নানা ধোঁয়াশা। এ অবস্থায় মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টার কাছে সাবেক প্রধানমন্ত্রী কোথায় আছেন সে বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা জানান, শেখ হাসিনার অবস্থান নিয়ে সরকারের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। ওনার অবস্থান সম্বন্ধে নিশ্চিত আমরা হতে পারিনি। আমরা দিল্লিতেও খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি। কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারে না। তবে আমরাও, আপনারা যেমন দেখেছেন, আমরাও দেখেছি উনি আজমানে সম্ভবত গেছেন, কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করে আমরা সফল হইনি। আওয়ামী লীগ সরকারের কতজন মন্ত্রী বা সংসদ সদস্য দেশ ছেড়ে পালিয়েছেন তার সঠিক কোনো হিসাব না থাকলেও বিদেশে থাকা কেউ দেশে আসতে চাইলে ট্রাভেল পাস ইস্যু করা হবে বলেও জানান উপদেষ্টা। শুরু করেছেন তারা, গতি এখনো কম। আমরা চেষ্টা করব যে এই গতিটা যাতে বাড়ে, যাতে করে আসলেই 20,000 ভিসার বা তার কাছাকাছি অন্তত যেন এই বছরের শেষ নাগাদ ইস্যু হয়ে যায়। এদিকে ইতালি গমনেচ্ছুদের কবে ভিসা চালু হবে এমন প্রশ্নে উপদেষ্টা জানান, আগামী ডিসেম্বরে 20,000 ভিসা ইস্যু করবে দূতাবাস। বাংলাদেশের মিশন ট্রাভেল পাস ইস্যু করতে পারে শুধুমাত্র দেশে ফেরার জন্য, অন্য কোনো দেশে যাওয়ার জন্য না। সেটার জন্য পাসপোর্ট লাগে। পাসপোর্ট তো ন্যাচারালি ইস্যু করা হবে না। তারা যদি দেশে ফিরতে চান তাদেরকে অবশ্যই ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে থিওরিটিক্যালি, এবং তারা দেশে ফিরে আসতে পারেন। ভিসা ইস্যুর বিষয়টি প্রত্যেক দেশের নিজস্ব বিষয়, তাই ভিসার দাবিতে আন্দোলন কর্মসূচি নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। আরও লোকজন হয়তো চলে যাবে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আন্দোলনে নিহত আবু সাইদ ও অন্তর্বর্তী সরকারকে নিয়ে বিরূপ মন্তব্যের জেরে সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম মুরমির নামে সমন জারি হয়েছে। আগামী 28 নভেম্বর তাকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে গণ অধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বাদী হয়ে তাপসী তাবাসসুম মুরমির নামে মামলার আবেদন করেন। আবেদনে বলা হয়, উর্মি শুধু শহীদ আবু সাইদ নয়, প্রধান উপদেষ্টার বিরুদ্ধেও অবমাননাকর বক্তব্য ফেসবুকে লিখেছেন। এর মাধ্যমে সংবিধান সম্মতভাবে গঠিত একটি সরকার প্রধান সম্পর্কে বিষোদ্গার করা হয়েছে। একই সঙ্গে সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে। আওয়ামী লীগের দোসররা প্রশাসনে থাকায় অন্তর্বর্তী সরকারের কোনো পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে না এমন অভিযোগ করে শেখ হাসিনা আমলে নিয়োগকৃত প্রশাসন ক্যাডারদের বহিষ্কারের দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। অন্তর্বর্তী সরকারের 2 মাসে প্রত্যাশা পূরণে মন্থর গতিতে হতাশা প্রকাশ করেন তারা। আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগকৃত সচিবসহ প্রশাসনের সব স্তরের ক্যাডারদের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সামনে। বিএনপি ডক্টর ইউনূসকে সহযোগিতা করতে চায় জানিয়ে নেতারা বলছেন, জনপ্রত্যাশা পূরণে সরকারের মন্থর গতির জন্য শেখ হাসিনা সরকারের আমলাদের অসহযোগিতাই দায়ী। গণহত্যার সহযোগী প্রশাসনের লোকজন কিভাবে কোন পথে বিদেশে পালালো তার শ্বেতপত্র প্রকাশের দাবিও নেতাদের। কি করে হাসান মাহমুদ গেল, কি করে পুলিশের সবচেয়ে বড় কর্মকর্তা দিল্লিতে একটি দোকানে তার ফটো ভাইরাল হলো। স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই সভা থেকে বলতে চাই, কোন পথ দিয়ে কার মাধ্যমে কার ইঙ্গিতেরা দেশ ত্যাগ করেছে তার শ্বেতপত্র প্রকাশ করতে হবে আপনাকে। আমার নেতা তারেক রহমান বলেছে, বাংলাদেশে কোনো আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। তাই আমরা এখনো ধৈর্য আছে। এদিকে গুলশানে ডেঙ্গু সচেতনতা বিষয়ে লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপির আরেক জ্যেষ্ঠ নেতা বলেন, পতিত সরকারের পুনরুত্থান হলে দেশ হবে বধ্যভূমি। অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে প্রশাসনে ছদ্মবেশে শেখ হাসিনার দোসররা থাকায় সরকারের কোনো পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকারের 2 মাস পূর্ণ হল, কিন্তু এই সরকারের প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে তো পতিত স্বৈরাচাররা অপেক্ষা করে আছে যে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি আবু সাইদের মতো একজন মহিমান্বিত আত্মদানকারী সাহসী বীর তরুণ, তাকে বলছে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এরাই তো প্রশাসনের বিভিন্ন জায়গায় আছে। শেখ হাসিনার পুনরুত্থান মানে আপনারা এই দেশ হবে এক ভয়ঙ্কর বদ্ধভূমি। দ্রুত নির্বাচন আয়োজনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংস্কার প্রক্রিয়া শেষ করার দাবি বিএনপির। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। বিচার কাজে বিলম্ব ও মামলা জট কমানোই সংস্কারের
মূল লক্ষ্য বলে জানালেন বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মুমিনুর রহমান। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সভাকক্ষে বৈঠক শেষে তিনি জানান, আদালতে কিভাবে খরচ কমানো যায় সেই বিষয়ে সরকারকে সুপারিশ করবে কমিশন। বিচারের বাণীর প্রতীক্ষায় দুয়ারে দুয়ারে ঘুরে চলা ৪৩ লাখ মামলার ভারে ঠাসা দেশের আদালত অঙ্গনে গুমড়ে কাঁদে বিচার প্রার্থীদের হাহাকার, চাপা আর্তনাদ। অন্যদিকে বিচার ব্যবস্থা কতটা স্বাধীনভাবে চলছে সুরাহা হয়নি সে প্রশ্নেরও। এই যখন আদালত পাড়ার চিত্র, তখন রাষ্ট্রের বিভিন্ন কাঠামোগত সংস্কারে বিচার বিভাগের দিকেও নজর দেয় অন্তর্বর্তী সরকার। সে লক্ষ্যে গঠন করা হয় আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শাহ আবু নাঈম মুমিনুর রহমানের নেতৃত্বে ৮ সদস্যের বিচার বিভাগ সংস্কার কমিশন। মঙ্গলবার সকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বসে কমিশনের দ্বিতীয় সভা। কোর্টে ঢুকলেই খরচা আরম্ভ হয়ে যায়, এইগুলি করতে গেলে সে নিঃস্ব হয়ে যায়। আমরা এটাও চেষ্টা করব যে এই খরচাটা কিভাবে কমানো যায়। বিচার বিভাগের প্রতি নাগরিকদের আস্থা ফেরানো ও এর স্বাধীনতা নিশ্চিতে আদালতকে হস্তক্ষেপ মুক্ত করতে চায় কমিশন। সে লক্ষ্যে উচ্চ ও নিম্ন আদালতে বিচারক নিয়োগের নীতিমালা সহ বেশ কিছু বিষয়ে সরকারকে প্রস্তাবনা দেওয়া হবে বলে জানান কমিশন প্রধান। আমরা একটু কথাবার্তা বলেছি অ্যাপয়েন্টমেন্ট অফ জাজেস, দি হাইকোর্ট ডিভিশন অ্যান্ড অলসো ইন দি অ্যাপিলেট ডিভিশন। এটা একটা নীতি নির্ধারণ যদি সম্ভব হয় আমরা করে দেব। বিচার বিভাগ সংস্কারের প্রস্তাবনা তৈরির ক্ষেত্রে আইনজীবী সমাজ, ব্যবসায়ী মহল সহ বিভিন্ন অংশীজনদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা আছে কমিশনের। রাজনৈতিক দলের সাথে যদি আমরা আলাপ আলোচনা আরম্ভ করি তবে শেষ হবে না। আমরা রিকমেন্ডেশন দিয়ে দেবো, সেই কাউন্সিল অফ অ্যাডভাইজার্স ওনারা রাজনীতিবিদদের সাথে আলাপ করবে। আগামী সোমবার বসবে বিচার বিভাগ সংস্কার কমিশনের তৃতীয় বৈঠক। গত ৩রা অক্টোবর জারি হওয়া প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত এই কমিশনকে ৯০ দিনের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের মন্ত্রী পরিষদ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব শেখ আব্দুর রশিদ। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। বলা হয়, সরকারি চাকরি আইন 2018 এর 49 ধারা অনুযায়ী শেখ আব্দুর রশিদকে 14 অক্টোবর 2024 অথবা যোগদানের তারিখ হতে 2 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন। দেশের পথ পরিবর্তন হলেও বাজারে পড়েনি তার প্রভাব। আবারও ডাবল সেঞ্চুরির ঘরে ফিরল ব্রয়লার মুরগি। সপ্তাহের ব্যবধানে 10 থেকে 15 টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকা কেজিতে। এদিকে মৌসুমের শেষে এসে আগুন ঝরছে ইলিশের বাজারে। অন্যদিকে কমতির আভাস নেই চালের বাজারেও। এতে নাভিশ্বাস উঠেছে নিম্ন ও মধ্যবিত্তের। অর্থনীতিবিদরা বলছেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে পলিসির পাশাপাশি অতি প্রয়োজনীয় নিত্যপণ্যের সরবরাহ পরিস্থিতিতে বিশেষ নজর দিতে হবে। গত জুলাই ও আগস্টের শুরুর দিকে ব্রয়লার মুরগির দাম ছিল 200 টাকার ঘরে। হাসিনা সরকারের পতনের পর শিক্ষার্থী ও সরকারি সংস্থার মনিটরিংয়ে আগস্ট ও সেপ্টেম্বরে সেই দাম নামে 160 টাকায়। 2 মাস ওঠানামার পর আবারও ডাবল সেঞ্চুরির ঘরে ফিরল ব্রয়লার মুরগি। গত সপ্তাহেও এই পণ্যের দাম ছিল কেজি প্রতি 185 থেকে 190 টাকা। চলতি সপ্তাহের শুরু থেকেই বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকা কেজিতে। খাদ্যের দাম বাড়ি দেওয়ার কারণে ছোট মুরগি ছাড়িয়ে যাচ্ছে, ছাড়িয়ে দেওয়ার কারণে বলার দাম বেড়ে গেছে। সব মুরগির দাম একটু বাড়তি, দাম বাড়ার কারণে বেচা বিক্রি কম হইতেছে। আগে তো অনেক ভালো হয়েছিল, হে তুলনায় তো এখন একদিকে 2 সিন্ডিকেট ভাঙতেছে, আরেকদিকে ঘটতেছে। এদিকে রফতানি খবরের পর বাড়তির দিকে থাকা ইলিশের দাম এখন আকাশচুম্বী। 1 কেজি ওজনের মাছ বেচাকেনা চলছে 1800 থেকে 1900 টাকায়। দাম কোনো মতেই কমতেছে না, বরং আগে যা ছিল তার থেকে আরো বেড়ে গেছে। বড়টা খেতে পাচ্ছি না, ছোটটা নিচ্ছি। যতদিন মনে করেন এক্সপোর্ট নিতেছে এলসি, প্রতিদিন কেজি প্রতি 50 টাকা করে বাড়তেছে। এদিকে বাড়তির দিকে চালের বাজার। সব থেকে বেশি বেড়েছে মোটা চালের দাম। কমার সম্ভাবনা নাই, নতুন চাল যদি আসে 28 সেগুলো একটু দাম কমবে। 28 চালটা এত দাম বাড়ছে কল্পনায় দিই। অর্থনীতিবিদরা বলছেন, সরকারকে মনিটরিং ও ফিসক্যাল পলিসির পাশাপাশি নিত্যপণ্যের সরবরাহ পরিস্থিতিতে বিশেষ নজর দিতে হবে। এসেনশিয়াল প্রোডাক্টগুলোর কিন্তু প্রোডাক্ট স্পেসিফিক এই মনিটরিংটা করতে হবে। অবশ্যই
ফিসক্যাল পলিসি, মনিটারি পলিসি এবং বাজার ব্যবস্থাপনা, এই তিনটার সমন্বয় করতে হবে। এদিকে 7 অক্টোবর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার ও সরবরাহ পরিস্থিতি তদারকি এবং পর্যালোচনার জন্য জেলা পর্যায়ে 10 সদস্যের বিশেষ টাস্কফোর্স গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। নতুন করে বৃষ্টিতে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এরই মধ্যে পানি বেড়েছে কিছু এলাকায়। 2 লাখের বেশি মানুষ ভাসছেন বানের জলে। 5 দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন জনপদে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। ত্রাণ না পাওয়ার অভিযোগ দুর্গতদের। বন্যার পানি যখন নামতে শুরু করেছে তখন আবারও প্লাবন আতঙ্ক বাড়াচ্ছে বৃষ্টি। শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনায় বৃষ্টিতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এতে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কায় স্থানীয়রা। পাহাড়ি ঢলে কিছু কিছু নদ নদীর পানি বিপদসীমায়, আবারও কোথাও পানি নেমে গেলেও দুর্গতদের দুর্ভোগ কাটেনি। 2 লাখের বেশি মানুষ পানিবন্দী অবস্থায় দিন পার করছেন। 5 দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে বন্যা কবলিতরা। নেত্রকোনাতেও গ্রামের পর গ্রাম তলিয়ে গেছে। সড়ক, খালবিল, মাঠঘাট সব পানিতে একাকার। এখন পর্যন্ত জেলায় 1 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর বাথরুম হয়েছে গলাহানি। বন্যার মধ্যে যখন বাঁচতেছে গরু ছাগল ব্যক্ত বাঁচতে যাইতেছে গা, কুলা হরিলে ওখানে রান্না খাওয়া কিছুই নাই। কই রান্নবো, কই কি করবো? ফেলান মোলান এগুলা টোগুলা যদি কিছু যদি পানি যদি পাওয়া যেত তাহলে ফলাফানা কিছু ফান টান যেত। উজানের দিকে পানি সরতে শুরু করলেও মঙ্গলবারের বৃষ্টিতে ময়মনসিংহে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। 1.5 লাখ মানুষ বানের ঝলে ভাসছে। বাড়ির উঠানেও নৌকা নিয়ে চলতে হচ্ছে এলাকাবাসীকে। ত্রাণ ঠিক মতো না পাওয়ায় ক্ষোভের শেষ নেই বানভাসীদের। বাড়িঘর পানির নিচে, বাড়িঘর সারিয়া দিতেছি, বাড়িঘর ভাঙ্গে পড়ে যাইতেছে গা, পানি খাওয়ার কোনো ব্যবস্থা নাই। আমরা পরিবর্তন নিয়ে শ্বশুর বাড়ি গেছিলাম গা, গড়টা ফিরে যাইতেছে, আবার বাস টাস নিয়ে টিকা দেবার লাগে গড় ফেরাবার লাগে আবার আইছি। শেরপুরেও নিম্নাঞ্চলগুলোতে এখনো বাড়ি ঘরে পানি, তবে কোথাও কোথাও পরিস্থিতি উন্নতি হওয়ায় আশ্রয়কেন্দ্র থেকে নিজ ঠিকানায় ফিরছেন বন্যা কবলিতরা। ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে এসেছে সেনাবাহিনী। লাবিব হাসান, সময় সংবাদ। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে সব আমলাকে অপসারণ করে নার্সদের পদায়নের 1 দফা দাবিতে আবারও কর্মবিরতি পালিত হয়েছে। সারা দেশে নার্সদের কর্মবিরতির কারণে ভোগান্তি পোহাতে হয় রোগীদের। আটকে থাকে অস্ত্রোপচারও। তবে হাসপাতালগুলোতে জরুরি সেবা অব্যাহত রাখা হয় বলে দাবি নার্সদের। দাবি আদায়ে আবারও মাঠে নেমেছেন নার্সরা। সেবা বন্ধ রেখে স্লোগান নিয়ে জড়ো হন হাসপাতাল প্রাঙ্গণে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে প্রশাসন ক্যাডারদের অপসারণের দাবিতে প্রায় 1 মাস ধরে চলছে তাদের বিভিন্ন কর্মসূচি। পদগুলোতে যোগ্যতা ও মেধার ভিত্তিতে নার্সদের নিয়োগের 1 দফা দাবিতে 1 ও 2 অক্টোবর প্রথম দফায় কর্মবিরতি পালন করেন তারা। এই পরিস্থিতিতে স্বাস্থ্যসেবা স্বাভাবিক করতে পরিচালক পদে 2 নার্সকে দায়িত্ব দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে অতিরিক্ত দায়িত্ব দেওয়ায় তা প্রত্যাহার করেন নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ। আবারও হাঁটেন কর্মবিরতিতে। নার্সকে পরিচালক পদে তাদের দায়িত্ব থেকে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। এটা কি ধরনের প্রজ্ঞাপন? এটা চক্রান্তমূলক প্রজ্ঞাপন। তারা শুভঙ্করে ফাঁকি দিয়েছেন। এই অর্ডার আমরা প্রত্যাখ্যান করেছি। যদি আমাদের দাবি ওনারা সেই দিন মেনে নিতেন, আমাদের আজকে রাস্তায় নামতে হতো না। আপনারা আমাদেরকে দিয়ে দেখেন আমরা আমাদের প্রশাসন চালাইতে পারি কিনা। মঙ্গলবার সকাল 9টা থেকে বেলা 1টা পর্যন্ত সারা দেশের সব সরকারি বেসরকারি হাসপাতালের পাশাপাশি বন্ধ রাখা হয় নার্সিং কলেজও। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় রোগীদের। বহির্বিভাগের পাশাপাশি বন্ধ থাকে অস্ত্রোপচারও। আন্দোলন যে করতেছে, আগে রুগী বাঁচাবে তারপরে আন্দোলন করবে। এই নার্সদের জন্য আজকে অপারেশন করা বন্ধ। আজকে রুগীরা খুব দুর্ভোগে আছে। সকাল 8টায় ওটি হওয়ার কথা, তো 9টা থেকে নার্সদের আন্দোলন এখানে শুরু হয়েছে, যার কারণে এখন ওটি বন্ধ আছে। পেশেন্টের কন্ডিশনও সিরিয়াস। অবরোধ ডাকছে তারা, এখন সেবায় কষ্ট হচ্ছে, রুগীরও কষ্ট হচ্ছে, সময় মতন তাকে পাচ্ছি না আমরা। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা। ভিডিও শেয়ারিং এর জনপ্রিয় প্ল্যাটফর্ম টিকটককে বাংলাদেশে ডেটা সেন্টার স্থাপন করতে বলেছে বিটিআরসি। একই নির্দেশনা দেওয়া হবে গুগল ও ফেসবুককেও। মঙ্গলবার মহাখালীতে গোলটেবিল বৈঠকে কথা জানান বিটিআরসির চেয়ারম্যান। এ সময় সাইবার নিরাপত্তা আইন প্রণয়নে সবার মতামত নেওয়ার কথা জানান আইসিটি বিভাগের সচিব। মোবাইল অপারেটরদের দেয়া তথ্য মতে ভিডিও শেয়ারিংয়ের জনপ্রিয় প্ল্যাটফর্ম টিকটক ব্যবহার করেন প্রায় 5 কোটি বাংলাদেশি, আর ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় 6.5 কোটি। বিনোদন থেকে শুরু করে তথ্য খুঁজতে ব্যবহৃত হয় জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল।
বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করলেও এসব প্ল্যাটফর্মের কোনোটিরই ডাটা সেন্টার নেই। দীর্ঘদিন ধরে ডাটা সেন্টার স্থাপনে এই 3 প্ল্যাটফর্মকে চাপ দিয়ে আসছে সরকার। এরই ধারাবাহিকতায় সম্প্রতি টিকটককে ডাটা সেন্টার স্থাপন করতে বলেছে বিটিআরসি। মঙ্গলবার টিআরএনবি আয়োজিত সভায় বিটিআরসির চেয়ারম্যান জানালেন, ডাটা সেন্টার স্থাপন নিয়ে আলোচনা হবে ফেসবুক ও গুগলের সঙ্গেও। গতকালকেই টিকটকের সাথে আমরা বসছিলাম, ফেসবুক গুগল এদেরকে আমরা আস্তে আস্তে ডাকতেছি। গতকালকে টিকটকের সাথে আমরা বসছিলাম বিকজ উই ওয়ান্ট তাদের ডাটা সেন্টারগুলো আমাদের এখানে আসুক, কারণ আমাদের পপুলেশন ডেন্সিটি তো অনেক। আমাদের এখানে বিজনেস কেস নাই, এটা আমি মেনে নিতে রাজি না। আই এম শিওর বিজনেস কেস আছে, তো এটা আসবে না কেন? অনুষ্ঠানে সমালোচিত সাইবার আইনের বিতর্কিত ধারা নিয়ে আলোচনা করেন বক্তারা। আইনটি বাতিল বিষয়ে তুলে ধরেন নিজেদের মতামত। আমাদেরও সাজেশন থাকবে এই আইনটা সম্পূর্ণভাবে স্ক্র্যাপ করে একটা ফ্রেমওয়ার্কের মধ্যে যাতে আমরা চিন্তা করে একটা নতুন আইন করতে পারি। We definitely need to improve and enhance this law. অনুষ্ঠানে তথ্য প্রযুক্তি বিভাগের সচিব জানান, বিতর্কমুক্ত সাইবার আইন প্রণয়নে সবার মতামত গুরুত্ব দেওয়া হবে। নিশ্চিত থাকেন এটার উপরে কাজ শুরু হয়ে গেছে, চলছে, চলমান আছে, এবং আমরা আশা করছি সকল স্টেক হোল্ডারের যে কনসার্নগুলো আছে এগুলোকে অ্যাকোমোডেট করেই ফাইনাল একটা ভার্সনকে আপনাদের সামনে উপস্থাপন করা হবে। এ সময় জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সিকে আরো শক্তিশালী করা হবে বলেও জানান তথ্য প্রযুক্তি সচিব। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সাগর পথে বাংলাদেশে প্রবেশের সময় কক্সবাজারের টেকনাফে নারী ও শিশু সহ ৩৭ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে টেকনাফের জাহাজপুরা সৈকত পয়েন্ট দিয়ে ট্রলার যোগে একদল রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় স্থানীয়রা দেখতে পেয়ে তাদের ধরে পুলিশে খবর দেন। আটক হওয়া রোহিঙ্গারা জানায়, মিয়ানমার থেকে টাকার বিনিময়ে দালালদের মাধ্যমে সাগর পথে কক্সবাজারে আসে তারা। প্রশাসনের সঙ্গে আলাপ করে আটককৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। গাজীপুরে অবৈধভাবে মজুত করা ৮৩৬ বস্তা কাঁচা মরিচ জব্দ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বিকে বাড়ি এলাকায় গ্রিন অ্যাগ্রো প্রোডাক্ট নামে এক কোল্ড স্টোরেজের কারখানাতে অভিযান চালায় যৌথ বাহিনী ও ভোক্তা অধিকার অধিদপ্তর। এ সময় মজুত করা ৮৩৬ বস্তা কাঁচা মরিচ পাওয়া যায়। কাঁচা মরিচের মালিককে পাওয়া না যাওয়ায় কোল্ড স্টোরেজের মালিককে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। মালিককে পাওয়া না গেলে বুধবারের মধ্যে বাজারে বিক্রির নির্দেশ দেয় ভোক্তা অধিকার। এবার দুর্গাপূজার ছুটি আরও একদিন বাড়ালো সরকার। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় জড়িতদের বিচার করা হবে। এদিকে ডিএমপি কমিশনার জানিয়েছেন, ঢাকার ২৫৩টি মণ্ডপ ঘিরে নিরাপত্তার দায়িত্বে থাকবে সশস্ত্র বাহিনী। রাত পোহালেই মহাষষ্ঠী। দেবী দুর্গা মর্তলোকে আসছেন তার ৪ সন্তান নিয়ে। মঙ্গলদ্বীপ জেলে মহামায়া দুর্গার অর্চনা পর্বে মেতে উঠবেন সনাতন ধর্মাবলম্বীরা। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি দেখতে ও নেতাদের সঙ্গে দেখা করতে মঙ্গলবার সকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে আসেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। এ সময় সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। জানান, একটি পক্ষ সরকারের সঙ্গে সংখ্যালঘুদের দূরত্ব বাড়ানোর ষড়যন্ত্র করছে, জানিয়ে সতর্ক সরকার। এবছর সরকারি ছুটি 2 দিন করার সিদ্ধান্তের খবর জানান মাহফুজ আলম। বাংলাদেশের জনগোষ্ঠী হিসেবে সবাই আমরা একমত, এক জায়গায় আছি। কোনো রকম ষড়যন্ত্রকারী দেশে বিদেশ থেকে কোনো রকম ষড়যন্ত্রকারী কোনো রকম স্পেস পাবে না, কোনো রকম দুষ্কৃতিকারীকে কোনো রকম প্রশ্রয় দেওয়া হবে না। এদিকে পূজাকে ঘিরে ঢাকায় নাশকতার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে তিনি বলেন, সব মন্দিরে থাকবে পর্যাপ্ত নজরদারি ব্যবস্থা। প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক ফিক্সড পুলিশ মোতায়েন, থানা পুলিশ কর্তৃক নিজস্ব অধিক্ষেত্রে টহল ও চেকপোস্ট ব্যবস্থা, উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসি ক্যামেরা সহ আর্টওয়ে ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেকিং ব্যবস্থা। পরে পূজার সার্বিক দিক নিয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারা। তাদের দাবি, কোনো হামলার কারণে উৎসবে যাতে ভাটা না পড়ে সেই বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। পরিবর্তিত পরিস্থিতির সংখ্যার মধ্যেও সরকার, রাজনৈতিক দল, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ছাত্র নেতৃবৃন্দের প্রত্যয়ী মনোভাব ও পদক্ষেপ আমাদের পূজার আয়োজনে সাহস যোগাচ্ছে। এবছর দেশে ৩১,৪৬১টি আর ঢাকায় ২৫৩টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা আয়োজন করা হচ্ছে। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। এবার শারদীয় দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই, চ্যালেঞ্জও নেই।
দুর্বৃত্তরা যেন পূজায় হট্টগোল করে বাধা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী সজাগ আছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। রাতে মাদারীপুরের শিবচরের বাহাদুরপুর এলাকায় সাংবাদিকদের তিনি কথা বলেন। আগের গভর্নমেন্ট 2 কোটি বা 3 কোটি দিত, এবার আমাদের উপদেষ্টা শারদীয় দুর্গাপূজার জন্য 4 কোটি টাকা দিয়েছে। বাংলাদেশের 64টা জেলা প্রশাসকদের মাধ্যমে এগুলো আমরা বিতরণ করছি। আইন শৃঙ্খলার আমরা মিটিং করেছি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এবং অল প্রিকশনারি মেজার্স হ্যাভ বিন টেকেন আপ, যাতে কোনো দুর্বৃত্ত সনাতনী ধর্মের যারা ধর্ম উৎসব পালন করবে যাতে কোনো বাধা সৃষ্টি করতে না পারে, কোনো হট্টগোল সৃষ্টি করে আমাদেরকে বিব্রত করতে না পারে, এ ব্যাপারে প্রয়োজনীয় পুলিশ, আনসার, র্যাব, নৌবাহিনীর লোকেরা, বিমান বাহিনীর লোকেরা সচেতন আছে। শারদীয় দুর্গোৎসব ঘিরে মণ্ডপে মণ্ডপে সাজসরব। বুধবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে দুর্গাপূজা। তবে কয়েকটি জেলায় আকস্মিক বন্যা পূজার আয়োজনকে ম্লান করেছে। রংতুলির আঁচড়ে মন্দিরের দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে বন্যার্তদের দুর্দশার চিত্র। এদিকে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে সশস্ত্র বাহিনী ও পুলিশ কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শরতের কাশফুল আর নীল আকাশে শুভ্রতা জানান দিচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের দেবী দুর্গা স্বর্গ থেকে মর্তলোকে আসছেন। উৎসবের রঙে মণ্ডপে মণ্ডপে চলছে ব্যাপক প্রস্তুতি। দেশের বিভিন্ন জেলা সেজেছে বর্ণিল সাজে, রয়েছে মনোমুগ্ধকর আলোকসজ্জাও। উৎসব ঘিরে কেনাকাটায় ব্যস্ত নারী পুরুষ, জমজমাট বেচাকেনার খুশি ব্যবসায়ীদের, আর একদিন বাড়তি ছুটি পেয়ে খুশি সনাতন ধর্মাবলম্বীরা। কালেকশন মোটামুটি ভালো আছে এবং বেচাকেনা আলহামদুলিল্লাহ। দাবি ছিল যে আমাদের নবমী দশমী 2 দিন বন্ধ দেওয়ার জন্য, যেহেতু সরকারটা মেনে নিয়েছে সেটা আমরা সাধুবাদ জানাই সরকারকে। রংতুলির আঁচড়ে বিভিন্ন চিত্রে মন্দিরের দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে বন্যার্তদের চিত্র। বানভাসীদের দুর্দশা লাঘবে বিশেষ প্রার্থনা জানাতেই এই থিম বলছেন শিল্পীরা। জমি জামা যাবতীয় সবকিছু হারিয়েছে, তাদের এই কষ্টগুলাই আমরা আসলে ফুটিয়ে তুলতে চেষ্টা করি। ভবিষ্যতে যেন সেই বন্যা থেকে আমরা রক্ষা পেতে পারি, মার কাছে আমাদের প্রার্থনা এইটাই। ধান দিয়েও সাজানো হয়েছে দেবী দুর্গাকে। পূজার আনুষ্ঠানিকতা শুরু না হলেও ব্যতিক্রমী প্রতিমা দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। তবে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট আর বন্যায় পূজার আয়োজনে খুব একটা স্বতঃস্ফূর্ততা নেই। সবার যেন পূজাটা ভালোভাবে কাটুক, কোনো সাম্প্রদায়িক কোনো ইয়ে না হয়। এদিকে দুর্গাপূজা উপলক্ষে এরই মধ্যে মণ্ডপে মণ্ডপে অবস্থান নিয়েছে আনসার ও পুলিশ সদস্যরা। দায়িত্ব পালনে থাকবেন নিজস্ব স্বেচ্ছাসেবকও। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন এবারের পূজায় কোনো শঙ্কা নেই। দুর্গাপূজার কোনো ধরনের কোনো শঙ্কা নেই। এবার সব ধরনের বাহিনী ডিপ্লয় করা হয়েছে। এবার পূজা খুব ভালোভাবে হবে। মঙ্গলবার মহাষষ্ঠীতে অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। এবার দেবী দুর্গা আসছেন দোলায় আর যাবেন ঘোড়ায় চড়ে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। দেশের বাইরের খবর। এবার হিজবুল্লাহ সম্ভাব্য প্রধান হাশেম সাফেদ্দিনকে হত্যার দাবি করল ইসরায়েল। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। বলেন, বৈরুতে দাহিয়ে এলাকায় বিমান হামলার পর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন সাফেদ্দিনের। এখনও তাঁর কোনো হদিস পাওয়া যাচ্ছে না। হিজবুল্লাহ এখন একটি প্রাণহীন সংগঠন। ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীটির সিদ্ধান্ত নেয়ার বা কাজ করার কেউ নেই। এর আগে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর গোষ্ঠীটির সম্ভাব্য প্রধান হাশেম সাফেদ্দিন হতে যাচ্ছেন বলে গুঞ্জন উঠেছিল। এবছর পদার্থবিজ্ঞানে যৌথভাবে নোবেল পেলেন বিজ্ঞানী জন জে হফফিল্ড ও জিওফ্রে হিন্টন। মঙ্গলবার সুইডেনের স্টকহোম রয়্যাল সুইডিশ একাডেমি থেকে নোবেল জয়ীর নাম ঘোষণা করা হয়। যন্ত্রকে মানুষের মস্তিষ্কের কর্মপদ্ধতি বোঝাতে সক্ষম করে তোলার পদ্ধতি আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ মার্কিন নাগরিক হফফিল্ড ও ব্রিটিশ কানাডিয়ান নাগরিক হিন্টন নোবেল পেয়েছেন। চিকিৎসা শাস্ত্রে 2 মার্কিন বিজ্ঞানীকে নোবেল পুরস্কার ঘোষণার একদিন পর মঙ্গলবার পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবছর পদার্থবিজ্ঞানে যৌথভাবে নোবেল পেলেন বিজ্ঞানী জন জে হফফিল্ড ও জিওফ্রে হিন্টন। যন্ত্র বা কম্পিউটারকে মানুষের মস্তিষ্ক যেভাবে কাজ করে তার অনুকরণে তথ্য উপাত্ত বিশ্লেষণ করতে সক্ষম করে তোলার পদ্ধতি আবিষ্কার করেছেন তারা। নোবেল বিজয়ী হফফিল্ড মার্কিন নাগরিক ও জিওফ্রে হিন্টন ব্রিটিশ কানাডিয়ান নাগরিক। To achieve
জন জে হপফিল্ড 1958 সালে যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসাবে কর্মরত আছেন। জিওফ্রে ই হিন্টন তার পিএইচডি ডিগ্রি 1978 সালে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ এডিনবার্গ থেকে সম্পন্ন করেন। বর্তমানে তিনি কানাডার ইউনিভার্সিটি অফ টরন্টোতে অধ্যাপক হিসেবে কাজ করছেন। তাদের গবেষণা মেশিন লার্নিং ও এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নোবেল জয়ী এই বিজ্ঞানীরা পাবেন একটি নোবেল মেডেল, একটি সনদপত্র এবং 1,10,00,000 সুইডিশ ক্রোনা। বাংলাদেশি মুদ্রায় এর অর্থমূল্য প্রায় 12,80 লাখ টাকা। যৌথভাবে বিজয়ী হওয়ায় তাদের মধ্যে এই অর্থ সমান ভাগে ভাগ করে দেওয়া হবে। বুধবার রসায়ন ও বৃহস্পতিবার সাহিত্যে নোবেল ঘোষণা করা হবে। শুক্রবার শান্তিতে এবং 14 অক্টোবর অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে বিশ্ব শিশু দিবস পালিত হয়েছে। স্থানীয় সময় সোমবার দূতাবাসের অডিটোরিয়ামে উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন দূতাবাসের ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজাউল করিম। দূতাবাসের কাউন্সিলর বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে রিয়াদস্থ বাংলাদেশ আন্তর্জাতিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা বিশ্ব শিশু দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ দূতাবাসে পালিত হলো বিশ্ব শিশু দিবস ও শিশু সপ্তাহ। স্থানীয় সময় সোমবার আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশটিতে অংশগ্রহণকারী বাংলাদেশি শিশুদের জন্য ছিল ছবি আঁকা, কবিতা আবৃত্তি এবং দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা। এদিন উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি, দূতাবাসের ভারপ্রাপ্ত হাই কমিশনার সহ আরও অনেকে। এ সময় শিশুদের জন্য একটি অনুকূল পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি জোহেন্সবার্গ এবং কেপটাউনে বাংলা স্কুল উদ্বোধনের কথা বলেন সংশ্লিষ্টরা। বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে যুক্তরাষ্ট্র থেকে উপহার সামগ্রী পাঠাচ্ছে প্রবাসী বাংলাদেশিরা। লস অ্যাঞ্জেলেসের খান জাকাত ফাউন্ডেশনের উদ্যোগে এসব উপহার দেওয়া হচ্ছে। স্থানীয় সময় রোববার ক্যালিফোর্নিয়ার সান্টা ফি স্প্রিং শহরে দিনভর বাংলাদেশে পাঠানোর জন্য শীতবস্ত্র, নারী, পুরুষ ও শিশুদের পোশাক প্যাকেজিং প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এ কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় বাংলাদেশের শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা। উপহার সামগ্রী নোয়াখালী, ফেনী, ময়মনসিংহ ও শেরপুরের বিভিন্ন এলাকায় বিতরণ করা হবে বলে জানানো হয়েছে। লন্ডনে বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ফোরামের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন। স্থানীয় সময় রোববার ইস্ট লন্ডনের একটি রেস্তোরাঁয় এই মত বিনিময় সভা ও নৈশভোজের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি গোলাম জাকারিয়া। উপস্থিত ছিলেন বিএনপির যুক্তরাজ্য শাখার সভাপতি এম এ মালিক, সাধারণ সম্পাদক এম কয়সর আহমদ সহ অন্য নেতাকর্মীরা। খেলার খবর, অবশেষে গুঞ্জন হলো সত্য। টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশের সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ। ভারতের বিপক্ষে চলমান সিরিজ শেষে নিজের ক্যারিয়ারের ইতি টানবেন অভিজ্ঞ ক্রিকেটার। দিল্লিতে সংবাদ সম্মেলনে রিয়াদ নিজেই জানালেন এ কথা। অনেক চিন্তা ভাবনা করে পরিবার এবং বিসিবির সঙ্গে কথা বলে সিদ্ধান্তটি নিয়েছেন বলে জানান তিনি। বিদায় বেলায় ক্যারিয়ার নিয়ে কোনো আক্ষেপ নেই বলেও জানিয়েছেন মাহমুদুল্লাহ। দিল্লি থেকে বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ রিমন। গুঞ্জনটা বাংলাদেশের ক্রিকেট পাড়ায় ঘুরছিল গেল সপ্তাহখানেক ধরেই, কিন্তু নিশ্চয়তা আসছিল না কোনো পাশ থেকেই। অবশেষে সেটা আসলো সুদূর দিল্লি থেকে। সাকিবের পর বাংলার ক্রিকেটের আরেক পাণ্ডব বিদায় বলবেন টি-20-কে। তাই তো সংবাদ সম্মেলন কক্ষও ছিল স্বাভাবিকের তুলনায় একটু বেশি থমথমে। প্রকৃতিও হয়তো চাচ্ছিল দেরি করেই হোক সেই আনুষ্ঠানিকতা। তাই তো রিয়াদ এসে বসতেই বিগড়ে গেল তার মাইক্রোফোনটি। মিনিট 5-এর বেশি চুপচাপ বসে থাকলেন মাহমুদুল্লাহ। হয়তো শেষবারের মতো সাজিয়ে নিলেন শেষ কথাগুলো। অবশেষে ঠিক হলো সব। ভারতের বিপক্ষে চলমান টি-20 সিরিজ দিয়েই নিজের সংক্ষিপ্ত সংস্করণের ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেন রিয়াদ। অবসান ঘটল লাল সবুজের ক্রিকেটের বর্ণময় এক চরিত্রের। After the last game of this tournament, of this series, actually I was pre-decided before coming here. I had a chat with my family and with my coach and the captain here.
2007 সালে যখন অভিষেক হয়েছিল রিয়াদের, তখন থেকেই তিনি ছিলেন জাতীয় দলের অতি গুরুত্বপূর্ণ এক সদস্য। ইনজুরি ছাড়া লম্বা একটা সময় স্কোয়াড থেকে তাকে বাদ দেওয়ার কথা ভাবতে পারেনি কেউই। তবে রিয়াদের সাইলেন্ট কিলার হয়ে ওঠার গল্পের শুরু 2015 বিশ্বকাপে হ্যামিল্টন থেকে অ্যাডিলেড 2 সেঞ্চুরিতে তিনি জানান দেন নিজের উপস্থিতি। সাইডলাইন থেকে উঠে আসেন কেন্দ্রীয় চরিত্রে। At any stage or any point of my life playing for Bangladesh, I've always said to myself and said to the team as well that I always want to be a team man no matter what the position. মানুষের ভালোবাসা এবং মানুষের দোয়া না থাকলে হয়তো এই পর্যন্ত আসতে পারতাম না। সবার সাপোর্ট ইনক্লুডিং মিডিয়া অ্যান্ড প্রবলি যারা আমাকে পছন্দ করেন না তাদেরও একটা থ্যাঙ্কস। জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে অপরাজিত 150 রানের এক ইনিংস খেলে সাদা পোশাককে বিদায় জানিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। টি-20তে এবার তেমনই কিছুর প্রত্যাশা সাইলেন্ট কিলারের কাছ থেকে। কে জানে, হয়তো বেঙ্গালুরুর আক্ষেপ কেটে যাবে এই অরুণ জেটলি কিংবা হায়দ্রাবাদেই। আবেগকে দূরে ঠেলে স্মিত হাসিতেও যে কত কথা বলা যায়, মাহমুদুল্লাহ রিয়াদের প্রায় মিনিট 20 সংবাদ সম্মেলনে যেন তারই প্রমাণ পাওয়া গেল। বাস্তবতা মেনে সবাইকে তো একদিন থামতে হয়, তবুও টাইগার ক্রিকেটের পঞ্চপাণ্ডবের অন্যতম সদস্য রিয়াদের টি-20-র অবদান কখনোই ভোলার নয়। মাহবুব রিমন, সময় সংবাদ, অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম, দিল্লি, ভারত। মাহমুদুল্লাহ রিয়াদের বিকল্প এখনও তৈরি করতে ব্যর্থ ক্রিকেট বোর্ড। তাই তো তার বিদায়ে বড় একজন ক্রিকেটার হারাবে বাংলাদেশ। রিয়াদের অবসরের ঘোষণায় এমন প্রতিক্রিয়া দিয়েছে বিসিবি। দেশের মাটিতে সাবেক টাইগার অধিনায়ককে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা দেওয়ার পরিকল্পনাও আছে। 17 বছরের দীর্ঘ ক্যারিয়ারের অবসান, সেই সঙ্গে 18 বছর ধরে চলতে থাকা পঞ্চপাণ্ডব অধ্যায়েরও সমাপ্তি, যেখানে শেষ যোদ্ধা হিসেবে থামলেন দ্য সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদ। দলের অপরিহার্য অংশ, এরপর নেতৃত্ব। অস্ট্রেলিয়া বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্থতার পর অধিনায়কত্ব হারানো, বাজে পারফরমেন্সের সমালোচনায় বাদ পড়েছেন দল থেকেও। তবে দেশের ক্রিকেটের প্রেক্ষাপট বিবেচনায় তার বিকল্প খুঁজে পায়নি ক্রিকেট বোর্ড। ও এমন একটা পজিশনে খেলেছে যে পজিশনে খেলাটা খুব কঠিন, সেখানেও আমরা দেখেছি প্রায়শই সেই দলকে ভালো পারফর্ম করে সাহায্য করেছে। দারুণ একটা ক্যারিয়ার ছিল রিয়াদের, একজন বড় খেলোয়াড়কে আমরা হারাতে যাচ্ছি আর কি। রিয়াদের বিকল্প তৈরি করতে না পারার বড় দায় ক্রিকেট বোর্ডের। 39 বছর বয়সী এই ক্রিকেটারের জায়গায় অনেককেই বাজিয়ে দেখা হলেও মানিয়ে নিতে পারেননি কেউ। সীমাবদ্ধতা স্বীকার করেছেন বিসিবি পরিচালক নিজেই। আমাদেরই ব্যর্থতা যে আমরা ওদেরকে এতদিন খেলতে দেখেছি বা খেলতে দিয়েছি, ওদের চাইতেও ভালো খেলোয়াড় আমরা তৈরি করতে পারিনি। আমি খুব খুশি হতাম যদি ওদের চাইতেও ভালো খেলোয়াড় আমরা তৈরি করতে পারতাম এবং ওদের চাইতেও ভালো খেলোয়াড়রা আজকে জাতীয় দলে খেলতো। টেস্টের পর টি-20, দেশের বাইরে আরও একটি ফরম্যাটের সমাপ্তি। প্রায় 1.5 যুগ যিনি প্রতিনিধিত্ব করেছেন লাল সবুজের, তাকে স্মরণীয় বিদায়ী সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা দেশের মাটিতে। তিনি একদিনের ক্রিকেটটা চালিয়ে যাবেন এবং সেটাও কবে থামবেন সে ব্যাপারেও একটা তার আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করেছেন। ভালো একটা ফেয়ারওয়েল আর্ন করে এবং বিসিবি সেটা করবে, অবশ্যই করবে। রিয়াদের এখন একমাত্র মনোযোগ ওয়ানডে ক্রিকেটে। 50 ওভারের ফরম্যাট নিয়ে নিজের পরিকল্পনাও বোর্ডকে জানিয়েছেন। স্মরণীয় ক্যারিয়ারের সমাপ্তি করতে চান চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তবে সেখানে সুযোগ পেতে নিজের যোগ্যতার আরও একবার প্রমাণ দিতে হবে দ্য সাইলেন্ট কিলারের। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। মাহমুদুল্লাহ রিয়াদের অবসরের সিদ্ধান্তে হতাশ সমর্থকরা। ভারতে নয়, বাংলাদেশে ফিরে ভক্তদের সামনে বিদায় নেওয়া উচিত ছিল বলেও মন্তব্য করেন তারা। টাইগার ক্রিকেটের তারকার বিদায়ে হতাশ ভারতীয় দর্শকরাও। রিয়াদ ভাই, এই বিষয়টা আমার কাছে ভালো নিতে পারিনি। এই কারণে যে তার যে অবসরগুলো দেখেন, টেস্টে সে জিম্বাবু মাটিতে টেস্টের অবসর নিচ্ছে হয়তো অভিমান করে। ঠিক এখানেও ইন্ডিয়াতে আসার পরে তার এখানে এসে শুনতেছি যে তার টি-20 থেকে অবসর নিতেছে। থাকে না একটা জিনিস, ভালোভাবে বিদায় নেওয়া নিজের দেশ থেকে, নিজের ঘরের মাটি থেকে, অসংখ্য মানুষের ভিতর থেকে, সেটা আসলে আমি খুব আশাবাদী, সেটা আশা করি আমি, কিন্তু সেটা আসলে হয়ে উঠতেছে না। मुझे बहुत दुख हुआ कि मोहम्मदुल्लाह एक बड़े प्लेयर बांग्लादेश के थे बॉलर। খুবই খারাপ লাগছে। মাহমুদুল্লাহ দুর্দান্ত একজন অলরাউন্ডার, বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় একজন তারকা। তার এই অবসরের সিদ্ধান্তে খুবই খারাপ লাগছে। এই সিদ্ধান্তটা তিনি বাংলাদেশে গিয়েও নিতে পারতেন। उनसे रिक्वेस्ट करना कि ये अपनी रिटायरमेंट अपने बांग्लादेश में करे। वेरी बैड डिसीजन, इज गुड क्रिकेटर।
অবসরের সিদ্ধান্ত নেওয়াটা সবসময়ই কঠিন। সাকিবের পর রিয়াদও যেভাবে নিলেন সেটা সত্যি প্রশংসার দাবি রাখে। তিনি ভালো ক্রিকেটার ছিলেন, আশা করি তার সামনের ক্যারিয়ার আরো ভালো হবে। গুড ক্রিকেটার। বাংলাদেশ ভারত টি-20 সিরিজের খবর। সিরিজে টিকে থাকার মিশনে দ্বিতীয় টি-20তে মাঠে নামছে টাইগাররা। ম্যাচের আগের দিন ঐচ্ছিক অনুশীলন করেছেন 10 ক্রিকেটার, যেখানে গুরুত্ব ছিল ব্যাটিংয়ে। এই ম্যাচ জিতে সিরিজে সমতায় ফিরতে চায় বাংলাদেশ। অন্যদিকে অরুণ জেটলিতেই সিরিজ নিশ্চিত করতে চায় ভারত। দিল্লিতে ম্যাচ শুরু সন্ধ্যা 7:30টায়। মাহবুব রিমনের ম্যাচ প্রিভিউ। দিল্লিতে মোটে একটা সেশন। রাতের কৃত্রিম আলোয় লোহার শেকলের ভেতর দিয়েও ম্লান মুখগুলো বোঝা গেল স্পষ্ট। টানা হারে দল যে ক্লান্ত। ম্যাচটির আগের দিনের ঐচ্ছিক অনুশীলন উপস্থিত স্কোয়াডের 10 ক্রিকেটার। অধিনায়ক শান্তসহ আসেননি মিরাজ, তাসকিন, শরীফুল লিটন। যারা এসেছেন সবাই নেটে কাটিয়েছেন দীর্ঘক্ষণ। এখান থেকে ফিরে আসা কঠিন, তবে সেই কঠিন কাজটাই করতে চান টাইগাররা। আমরা প্রথম ম্যাচটা খুব বাজেভাবে খেলেছি। ব্যাটিংটা ওরকম ভালো হয়নি, বোলিংটাও ভালো হয়নি। বাট আপনি যদি ওই জাস্ট একটা ম্যাচের উপর বেস করে নিজেকে ডাউট করা শুরু করেন, আমার মনে হয় ইট উইল বি আনফেয়ার, এবং আমার মনে হয় এটা পার্সোনালি এবং টিমের জন্য খুব একটা ভালো প্রভাব পড়বে না। প্রথম টি-20তে ব্যাটসম্যান কিংবা বোলার কেউই নিজের কাঁধের দায়িত্বটা নিতে পারেননি। তাই তো এ ম্যাচে দুই ডিপার্টমেন্টের কাছ থেকেই ইতিবাচক পারফরমেন্স চান মাহমুদুল্লাহ রিয়াদ। তো আমার মনে হয় উই হ্যাভ টু কাম আউট ফ্রম দ্যাট জোন এন্ড ট্রাই টু প্লে বোল্ডলি and try to win the game. তার আগে টিম ইন্ডিয়া অনুশীলন করেছে মধ্য দুপুরে। টেস্টের পর টি-20তেও দাপট দেখানো স্বাগতিকরা এই সিরিজ নিশ্চিত করতে চায় দিল্লিতেই। তবে এখানকার উইকেট নিয়ে ধাঁধায় তারাও। ম্যাচটির আগের দিন তাই ধরন বোঝার চেষ্টা অধিনায়ক সহ গোটা দলের। প্রথম টি-20র মতো পেসেই টাইগারদের ঘায়েল করতে চায় টিম ইন্ডিয়া। দেখুন, ম্যাচ ডের আগে উইকেট না দেখে পরিকল্পনা সাজানো কঠিন, তবে আমাদের হাতে পর্যাপ্ত রসদ আছে। টি-20তে প্রতিপক্ষকে কোনো সুযোগ দিলে ম্যাচের ফলাফলে তার প্রভাব পড়তে পারে, তাই দিল্লিতেই সিরিজ নিশ্চিত করতে চাই। দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে এখন পর্যন্ত খেলা 3 টি-20-র দুটোতেই হেরেছে ভারত। সেই হতাশার হ্রাসকে দীর্ঘ করে টাইগারদের সামনে দারুণ সুযোগ সিরিজে সমতায় ফেরার। ইতিহাস বলে এর আগেও দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরেও দুর্দণ্ড প্রতাপে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। টানা হারে দল ক্লান্ত, ড্রেসিং রুমে একটা গুমোট আবহাওয়া। চারিদিক থেকে ধেয়ে আসছে তির্যক সব মন্তব্য। তবে সব পরিস্থিতি পাল্টে দিতে পারে একটা মাত্র জয়। মাহমুদুল্লাহ রিয়াদের টি-20-র শেষ সিরিজটা রাঙাক টাইগাররা। আপাতত প্রার্থনা হোক একটাই। মাহবুব রিমন, সময় সংবাদ, অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম, দিল্লি, ভারত। ভারত তো বটেই, বিশ্বের দ্বিতীয় বৃহত্তর মেট্রোপলিটন শহর দিল্লির প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম। টি-20তে এর আগে এখানে 200 রান পেরিয়েছে মোট 3 বার। বাংলাদেশ ভারতের বিপক্ষে এখন পর্যন্ত যে একটা টি-20 জিতেছে তাও এই মাঠে। তাই তো ধুঁকতে থাকা টাইগারদের সামনে অনুপ্রেরণা হতে পারে অরুণ জেটলির এই রেকর্ড। দিল্লি থেকে মাহবুব রিমনের রিপোর্ট। অরুণ মানে সূর্য। সেই হিসেবে দিল্লির বুকে প্রায় 150 বছর মাথা উঁচু করে সগৌরবে দাঁড়িয়ে থাকা এই স্টেডিয়ামটির নাম ঠিকঠাক। তবে ফিরোজ শাহ কোটলা থেকে প্রয়াত মন্ত্রী অরুণ জেটলির নামে এই মাঠের নামকরণ মোটে 1 যুগ আগে। যমুনার পারে ভারতের রাজধানী দিল্লির প্রাণকেন্দ্রে অবস্থিত এই মাঠ আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ করে 1948-এ। এরপর 3 ফরম্যাট মিলিয়ে এখন পর্যন্ত যা স্বাগতিক হয়েছে 83টি ম্যাচের। বর্ডার গাভাস্কার ট্রফির যাত্রা শুরু এই মাঠে। এখানে জিম লেকারের পর দ্বিতীয় বোলার হিসেবে এক ইনিংসে 10 উইকেট নেয়ার অনন্য কীর্তি গড়েন অনিল কুম্বলে। নয়াদিল্লির এই মাঠেই সুনীল গাভাস্কার টেস্টে স্যার জন ব্র্যাডম্যানের 29 শতকের রেকর্ড স্পর্শ করেন। আবার তারই উত্তরসূরি সচিন টেন্ডুলকার ভাঙেন গাভাস্কারের করা 35 টেস্ট সেঞ্চুরি রেকর্ড। 1951 সালে 10ম উইকেটের রেকর্ড 111 রানের জুটিরও সাক্ষী এই মাঠ। অরুণ জেটলির দর্শক ধারণ ক্ষমতা প্রায় অর্ধলক্ষ। তবে রানের খেলা টি-20 কিন্তু সেই হিসেবে এই মাঠের রেকর্ড অতটা স্বস্তির নয় মোটেও, অন্তত তা ব্যাটসম্যানদের জন্য। বরং তা উপমহাদেশীয় পিচগুলোর মতোই ট্রিপিক্যাল, যেখানে বল খুব একটা লাফায় না। যে কারণে একবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক নির্বাসনেও যেতে হয়েছিল এই মাঠকে। রাতের বেলাতে থাকে শিশিরের প্রভাব।
অরুণ জেটলি স্টেডিয়ামে এখন পর্যন্ত টি-20 হয়েছে 13টি, যেখানে 9 বার জিতেছে পরে ব্যাট করা দল, আর আগে ব্যাট করা মোটে 4 বার। 200 রানের স্কোর পেরিয়েছে 3টা, যার 2টোই করেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে এই মাঠে এভারেজ স্কোর 133, দ্বিতীয় ইনিংসে যা 139। তবে পাওয়ার প্লেতে এখানে রান ওঠে গড়ে 10 করে। ভারতের এই বিখ্যাত অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম বাংলাদেশের জন্য সবচাইতে লাকি ভেন্যু, কারণ এখন পর্যন্ত রঙিন পোশাকে এই মাঠে কোনো ম্যাচই হারেনি বাংলাদেশ। 2019 সালে ভারতের বিপক্ষে টি-20 জয় কিংবা সবশেষ ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কাকে সেই টাইম আউট আর নানা আলোচিত জয় সবই এসেছিল এই দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে। তাই তো চেন্নাই হয়ে কানপুর কিংবা গোয়ালিয়র একটা জয়ের খোঁজে হন্য হয়ে থাকা টাইগাররা সেই জয়ের দেখা যদি পায় দিল্লিতে, এর চাইতে স্বস্তির আর কী বা হতে পারে। আহবুব বিমন, সময় সংবাদ, অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম, দিল্লি, ভারত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। কোচ বিভাগে 2 বছরের জন্য নতুন 23 বিচারক নিয়োগ দিলেন রাষ্ট্রপতি। প্রজ্ঞাপন জারি করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। বুধবার সকালে শপথ। এবং মণ্ডপে মণ্ডপে সাত সাত রব, ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে দুর্গোৎসব। নিরাপত্তায় সশস্ত্র বাহিনী, পুলিশ। বৃহস্পতিবার আরও একদিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।